Hello, dear student. Welcome to our channel Treasure Study. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিছু উপজাতি, আদিবাসী এবং কিছু কৃষক বিদ্রোহ সম্পর্কে। চলো তাহলে আমরা প্রথমেই যে বিদ্রোহটা নিয়ে আলোচনা করব তা হলো পিজেন্ট আপরাইজিং অ্যাট রংপুর, যেটাকে আমরা রংপুর বিদ্রোহ নামে জানি। এই রংপুর বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? 1783 1783-তে এই রংপুর বিদ্রোহ সংগঠিত হয়। কোথায়? এই বিদ্রোহটা মেনলি সংগঠিত হয়েছিল বাংলার দিনাজপুর এবং রংপুরে। এই বিদ্রোহটার নেতৃত্বে কারা ছিলেন? এই বিদ্রোহের নেত্রী ছিলেন নুরুল উদ্দিন এবং দয়ারাম শীল এবং ধৃজি নারায়ণ। এই বিদ্রোহটা কেন হয়েছিল? এই বিদ্রোহের কারণ কি ছিল? দেবী সিং একজন ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট। তিনি উত্তরবঙ্গের দুটো জায়গাতে, দুটো ডিস্ট্রিক্টে মেনলি তিনি রেইন অফ টেরর সৃষ্টি করেছিলেন। এবং সেই সময় সেখানকার যারা পিজেন্ট তারা কী করেছিলেন? ব্রিটিশদের কাছে আবেদন জানিয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা সেটাকে কোনোভাবেই কেয়ার করেননি। এই জন্য সেখানকার কৃষকরা এই আন্দোলনটা নিজেদের হাতে তুলে নিয়েছিলেন। মেনলি আন্দোলনটা হয়েছিল কাদের বিরুদ্ধে? দেবী সিংয়ের বিরুদ্ধে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কোথায় হয়েছিল, নেতৃত্বে কারা ছিলেন এবং কেন এই বিদ্রোহটা সংগঠিত হয়েছিল, এটা পেলাম। এরপর আমরা যেটা পাবো সেটা হলো ভিল উপজাতি বিদ্রোহ, দ্য আপরাইজিং অফ দ্য ভিলস, যেটা 1818 এবং 1831 সালের এই মধ্যবর্তী সময়ে খানদেশ পাহাড়ের অঞ্চলগুলোতে শুরু হয়েছিল, বা খন্দেশ। এবং এরপর কেন এই বিদ্রোহটা সংগঠিত হয়েছিল? কারণ এখানে তারা লক্ষ্য করেছিল কিছু সাসপিসিয়াস আউটসাইডারকে তাদের টেরিটরির মধ্যে, ওখানকার যারা উপজাতি তাদেরকে ব্রিটিশদের চর ভেবেছিল, তাদের বিরুদ্ধে ছিল এই বিদ্রোহ। এরপর আসবো মাইসোর বিদ্রোহ বা রিবেলিয়ন অ্যাট মাইসোর 1831 সালে। এটা মেনলি শুরু হয়েছিল টিপু সুলতানের পরাজয়ের পর, পরবর্তীকালে বিস্তৃতি লাভ করে 1830-31 সালে। মেন কারণ ছিল ব্রিটিশদের যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স যেটা ইম্পোজ করেছিল তার বিরুদ্ধে, তার প্রতিবাদে। এই বিরুদ্ধে নেতৃত্বে কে ছিলেন? সর্দার মোল্লা ক্রেসমি। সর্দার মোল্লা, সন অফ এ কমন রায়ট অফ ক্রেসমি। ক্লিয়ার? এরপর আসবো আমরা মোপলা আপরাইজিং। তার আগে আমাদের জানতে হবে মোপলা কারা ছিল। মোপলারা ছিল কি? ডিসেন্ডেন্টস অফ আরব সেটলস অ্যান্ড কনভার্টেড হিন্দুস। যেসব হিন্দুরা কনভার্টেড হয়েছিল, ওই কাল্টিভেটিং টিনান্টস, ল্যান্ডলেস লেবারার্স, পিটি ট্রেডার্স অ্যান্ড ফিশারম্যান, এরাই ছিল মোপলা। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার কোস্টে। এই মোপলা বিদ্রোহের কারণ কি ছিল? এই মোপলা বিদ্রোহের কারণ ছিল মেনলি ইংরেজরা দেশীয় হিন্দু জমিদারদের উপর শোষণ এবং অত্যাচার করত। দরিদ্র যারা কৃষক তাদের বিরুদ্ধে অত্যাচার করত, এমনকি বেশি পরিমাণে ইললিগাল ট্যাক্স বসাতো। এমনকি 1921 সালে হঠাৎ করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যারা ল্যান্ডলর্ড তাদের উপর অত্যাচার হয়, জমির ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়। তার জন্য এই কেরালার মালাবার কোস্টের কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে এই মোপলা বিদ্রোহ সংগঠিত করে। এরপর আমরা যে বিদ্রোহ নিয়ে আলোচনা করব তা হলো পাগলপন্থী রিভোল্ট। এই পাগলপন্থী রিভোল্ট কি? একটা সেমি রিলিজিয়াস সেক্ট, একটা সেমি রিলিজিয়াস জাতি, তাদেরকে বলা হতো কি? পাগলপন্থী। এরা মেনলি কোথায়? ময়মনসিংহ ডিস্ট্রিক্টের। এবং এই বিদ্রোহটা কোথায় সংগঠিত হয়? এটা মেনলি বাংলাতে সংঘ হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন করম সিং এবং টিপু সাহ। এবং এই বিদ্রোহের কারণ কি ছিল?
সেম হাই রেন্ট ইন বেঙ্গল, রেন্ট বাড়িয়ে দেওয়া হলো। এরপর আমরা আসবো ফরাজি মুভমেন্ট। ফরাজি মুভমেন্ট 1804 থেকে 1857 সালের মধ্যে সংগঠিত হয় বাংলায়। জায়গাটা কোথায় ছিল? বাংলা। এবং এই যে ফরাজি কথাটা, এই ফরাজি কথাটির অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এই ফরাজি কথার অর্থ কি হলো? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এবং এই যে ফরাজি আন্দোলন, এই ফরাজি আন্দোলন নেতা কে ছিলেন? নেতৃত্বে ছিলেন কে? হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়া। তিনি এই হাজী শরীয়তুল্লাহ ফরিদপুরে এই সেক্ট, এই ফরাজি সেক্টটা তিনি তৈরি করেছিলেন। এবং এই হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশদের এই শাসনটাকে দার উল হার্ব নামে বর্ণনা করেন। এই দার উল হার্ব কথাটার অর্থ কি? এনিমি, কান্ট্রি অফ এনিমি, শত্রুদের দেশ, ব্রিটিশ শাসনটাকে। এবং এই যে দুদু মিয়া 1838 খ্রিস্টাব্দে ধন সম্পদ লুণ্ঠনের দায়ে তাকে দোষী করা হয় 1838 খ্রিস্টাব্দে। এবং 1841 খ্রিস্টাব্দে তাকে মার্ডারের কেসে সংযুক্ত করা হয়। এবং 1844 খ্রিস্টাব্দে আনলফুল অ্যাসেম্বলির জন্য। এবং 1846 খ্রিস্টাব্দে ডানলপ সাহেবকে অ্যাটাক করা হয়। কাদের দ্বারা? ফরাজিদের দ্বারা। এবং সেখানে যে রেন কন্ট্রোলার কালীপ্রসাদ ডানলপের, তাকে তিনি অ্যাটাকড হন। এবং পরপর যখন জমিনদারের কাছ থেকে পরপর একটার পর একটা রিপিটেড কমপ্লেন্ট আসছে, এবং দুদু মিয়াকে 1857 সালে কি করা হয়? অ্যারেস্ট করা হয়। এবং ওয়াহাবি আন্দোলন এবং ফরাজি আন্দোলনের সমাপ্ত ঘটে। এটাকে কি পেলাম? ফরাজি আন্দোলন। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হলো ওয়াহাবি আন্দোলন। এই ওয়াহাবি আন্দোলন সংগঠিত 1820 থেকে 1870 সাল, এই টাইম পিরিয়ডের মধ্যে। এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি ছিল? তারিকি মোহাম্মদিয়া। এই 1820-21 এই সময়টাতে কি মানে রিলিজিয়াস রিফর্মস হিসাবে এটা শুরু হয় কোন কোন জায়গাগুলোতে? ইউপি, বেঙ্গল এবং বিহার। ইউপি, বেঙ্গল, বিহার রিলিজিয়াস রিফর্মস হিসাবে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। এবং এটা প্রথম তৈরি করেছিলেন কে? তৈরি করেন কে? সৈয়দ আহমেদ ব্রেলভি। কোথাতে? রায়বেরেলিতে। এবং বাংলায় এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন কে? তিতুমির। এবং এই তিতুমির এর অরিজিনাল নাম কি ছিল? মীর নিসার আলী। এবং এই যে ওয়াহাবি আন্দোলন, এই ওয়াহাবি আন্দোলনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় ছিল? পেশোয়ার। এটা গেলাম কি? ওয়াহাবি আন্দোলন। এরপর আমরা শুরু করব নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়? নীল বিদ্রোহ 1859 এবং 60 সালে বাংলাতে নীল বিদ্রোহ সবথেকে বিস্তৃত লাভ করে। কিন্তু তার আগে যদি আমরা জানতে চাই এই নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? এই নীল বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল 1777 সালে বাংলাদেশে লুই বোনার, কি নাম বললাম? লুই বোনার নামে একজন ফরাসি প্রথম নীল চাষ শুরু করেছিলেন। এবং ভারতে প্রথম নীল কারখানা গড়ে তুলেছিলেন কে? কার্ল ব্লাম। কার্ল ব্লাম, CARLBLAM, স্পেলিংটা এরকম হবে। এবং সালটা ছিল 1892। 1892 খ্রিস্টাব্দে প্রথম কৃত্রিম উপায়ে কি করা হতো? নীল চাষ করা হতো। এবং এই সময় নীলকররা নিজেদের সুবিধার্থে রেগুলেশন 5 বা পঞ্চম আইন নামে এই নীল চাষ সম্পর্কিত একটা আইন পাস করে নেন। এই আইনে কি বলা ছিল? ওই আইনে বলা ছিল নির্দিষ্ট দাদন অনুসারে
না নিয়ে যদি নীল চাষ করা হয় তাহলে তার সম্পত্তিটা কি করা হবে, বাজেয়াপ্ত করা হবে। তার একটা মিনিমাম টাকা দেবে, তার বিনিময়ে নীল চাষ করতে হবে। যদি না করা হয় কি করা হবে, সম্পত্তিটা বাজেয়াপ্ত করা হবে। এবং যখন চাষিরা চাইছে না নীল চাষ করতে, জোর করে ইউরোপিয়ান ফ্যাক্টরি ওনার্সরা চাষ করাচ্ছে এবং ধীরে ধীরে সমস্ত চাষিরা কী করছে, গর্জে উঠছে। তাহলে এই যে বিদ্রোহটা, এই নীল বিদ্রোহ নদিয়াতে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস শুরু করলেন এবং রফিক মণ্ডল শুরু করলেন মালদাতে, কেদার মোল্লা শুরু করলেন পাবনায়, এবং বিভিন্ন যারা জমিদার, যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য কে, রামরতন মল্লিক, নারাইলের একজন জমিদার, তিনি সাপোর্ট করলেন। প্রত্যেকটা মুসলিম, বাঙালি এবং মিশনারিরা এটাকে কী করলেন, সাপোর্ট করলেন। ধীরে ধীরে এই যে নীল বিদ্রোহটা কী হলো, পপুলারাইজ হলো। তাহলে এখানে নেতা কাকে পেলাম, দিগম্বর বিশ্বাস পেলাম, বিষ্ণুচরণ বিশ্বাস পেলাম, কেদার মোল্লা, হরিশ্চন্দ্র মুখার্জি, দীনু মণ্ডল। এভাবে এই যে আন্দোলনটা ছড়িয়ে পড়ল বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে। যদি বলা হয় নীল বিদ্রোহের প্রথম শহীদকে, এই নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। বিশ্বনাথ সর্দার ছিলেন নীল বিদ্রোহের প্রথম শহীদ। এই বিশ্বনাথ সর্দারকে বলা হয় বাংলার রবিনহুড। কি বলা হয়, বাংলার রবিনহুড। এবং ইংরেজরা এই বিশ্বনাথ সর্দারকে কি বলে ডাকতো, বিশে ডাকাত, বিশে ডাকাত নামে ডাকতো। এবং এই যে নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের লেখা একটা বিখ্যাত বই, এখানে এই নীল চাষিদের দুর্দশা খুব সুন্দরভাবে তুলে ধরা হতো। তিনি 1859 সালে যে নীল বিদ্রোহ, 1858-59 সালের যে নীল বিদ্রোহ, সেটাকে তিনি কী করলেন, সে নীল বিদ্রোহ সুন্দরভাবে তুলে ধরলেন তার পত্রিকাতে। এর আগেও মার্চম্যান সম্পাদিত যে সমাচার দর্পণ পত্রিকা ছিল, মার্চম্যান সম্পাদিত সমাচার দর্পণ পত্রিকাতে এই নীল চাষিদের দুঃখ দুর্দশার কথাগুলো প্রথম তুলে ধরা হয়। তাছাড়াও যেটা প্রতিনিয়ত এই নীল চাষিদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরা হতো, সেটা হলো কি, সেটা হলো হিন্দু প্যাট্রিয়ট। হরিশ্চন্দ্র মুখার্জির হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল চাষিদের কথাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হতো। এবং এই যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি জেমস রেভায়ার্ড লং মাইকেল মধুসূদন দত্তের সহায়তায় কি করলেন, ইংলিশে ট্রান্সলেশন করলেন। এবং যখন নীলকররা মামলা করলেন তখন রেভায়ার্ড লং কি করেছিলেন, মাইকেল মধুসূদনের নামটা কিন্তু গোপনই রেখেছিলেন। যখন নীলকররা মামলা করলো তখন কিন্তু মাইকেল মধুসূদন যে সাহায্য নিয়েছেন তার কিন্তু নামটি কখনোই তিনি প্রকাশ করেননি, তিনি গোপন রাখেন এবং তিনি সমস্ত দায়িত্বটা নিজের তুলে নেন। এবং এই জন্য জেমস রেভায়ার্ড লংয়ের কি হয়, 1 মাসের জেল এবং 1000 টাকা জরিমানা। এবং সেই সময় জমিদার কালীপ্রসন্ন সিংহ এই 1000 টাকাটা দিয়েছিলেন জেমস লংকে। জেমস রেভায়ার্ড লংয়ের যে 1000 টাকা, পুরো টাকাটাই দিয়েছিলেন তখনকার জমিদার কালীপ্রসন্ন সিং। তাহলে আমরা কি কি পেলাম, নীল দর্পণ কে লিখেছেন, কে ট্রান্সলেশন করেছেন, কার সহায়তায় ট্রান্সলেশন করেছেন, এবং নীল দর্পণ ট্রান্সলেশন করার পর এর জন্য রেভায়ার্ড লংয়ে কত ফাইন হয় এবং ফাইনের টাকাটা কে দিয়েছিলেন। নীল চাষ, এই বিদ্রোহটা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। এই নীল চাষ মেনলি যশোর এবং নদিয়া, বাংলার যশোর এবং নদিয়া জেলাকে নীল জেলা বলা হতো। এবং পরবর্তীকালে 1860 খ্রিস্টাব্দে কি হলো, নীল কমিশন গঠিত হলো। আর এই নীল চাষটাই ছিল, এই নীল বিদ্রোহটাই ছিল
যদি বলে গণতন্ত্রের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ, প্রথম প্রতিরোধ। ক্লিয়ার? এবং নীল বিদ্রোহের সময় একটা বাহিনী তৈরি হয়েছিল যেটাকে বলা হয় যুধিষ্ঠির বাহিনী। এই যুধিষ্ঠির বাহিনী কি করতো? বল্লম তরোয়াল নিয়ে যুদ্ধ করত। কোশ্চেন পড়তেই পারে এই যুধিষ্ঠির বাহিনী কি? এই যুধিষ্ঠির বাহিনী বল্লম এবং তরোয়াল নিয়ে যুদ্ধ করত। তাহলে নীল বিদ্রোহ কোথায় পাবলিশ হতো, কোথায় প্রতিনিয়ত প্রকাশিত হতো, কোথায় প্রথম নীল বিদ্রোহের কথা তুলে ধরা হয়, এগুলো ইম্পর্টেন্ট। এটা হলো আমাদের কি? নীল বিদ্রোহ। আরেকটা পয়েন্ট এখান থেকে মনে রাখা যায়, ডালস ফ্রি একটা বই ছিল, দ্য রেনেসাঁস ইন ইন্ডিয়া। এখানে এই বইটা থেকে জানা যায় যে দীনবন্ধু মিত্র রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে পরিচালনা করতেন। কি? এটা পরিচালনা করতেন। ক্লিয়ার? এটা গেল আমাদের নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের পর আমরা যেটা আসবো, পাবনা রিভিলিয়ন বা পাবনা রিভোল্ট। এই পাবনা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1873 থেকে 75 সালের মধ্যে এই পাবনা বিদ্রোহ হয়। এই পাবনা বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলার পাবনা জেলাতে। এই পাবনা বিদ্রোহের নেতৃত্বে কারা ছিলেন? কে? কেশবচন্দ্র রায় এবং শম্ভুনাথ পাল। কারা? কেশবচন্দ্র রায় এবং শম্ভুনাথ রায়, শম্ভু পাল। এবং এর কারণটা কি ছিল? এর কারণ ছিল কি, এই পাবনা বিদ্রোহের মেইন যেটা কারণ, জমিদারদের কৃষকদের উপর অত্যাচার হতো। এই অত্যাচারের প্রতিবাদেই এখানে কি করলেন? তারা আন্দোলন গড়ে তুললেন। কাদের বিরুদ্ধে? জমিদারদের বিরুদ্ধে। এরপর তো ফকির বিদ্রোহ বা যেটাকে বলা হয় সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ কি কোথায় কোথায় হয়েছিল? মেনলি মুর্শিদাবাদ, বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি এবং রংপুর থেকে ঢাকা বিস্তৃত একটা অঞ্চল জুড়ে, বগুড়া এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। এবং এই বিদ্রোহের কারণ কি ছিল? এই বিদ্রোহের কারণ ইকোনমিক ডিস্ট্রেস অ্যান্ড স্পেশালি দ্য জেনারেল ফেমিনাইন অফ 1770, অর্থনৈতিক যে অধঃপতন এবং 1770 সালের যে ফেমাইন, যে খরা, যে দুর্ভিক্ষ, এটা ছিল মেন কারণ। এখানে নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে নেতৃত্বে ছিলেন মজনু শাহ ফকির, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরানী। এটা হয় 1763 থেকে 1800 সালের মধ্যে এই বিদ্রোহ সংগঠিত হয়। এবং এই বিদ্রোহে প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস, এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এই আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী আন্দোলন, সন্ন্যাসী বিদ্রোহের কথা। এবং এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন গিরি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী এবং মাদারি সম্প্রদায়ভুক্ত ফকিরগণ। কারা? গিরি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা এবং মাদারি সম্প্রদায়ভুক্ত ফকিররা এখানে কি করেছিলেন? এখানে অংশ নিয়েছিলেন। এটা গেল কি আমাদের সন্ন্যাসী বিদ্রোহ। এরপর আমরা আলোচনাতে আসবো অহোম রিভোল্ট বা অহোম আন্দোলন। এই অহোম আন্দোলন কোথায় হয়েছিল? এই অহোম আন্দোলন হয়েছিল আসামে। এখানে এর নেতৃত্বে কে ছিলেন? এই অহোম আন্দোলনের নেতৃত্বে ছিলেন কে? গোমধর কানোয়ার। এটার কারণটা কি ছিল? যখন the British had to pledge to withdraw from Assam after the first Burma war, but they tried to incorporate Ahom territories in the company's dominion. অহোম টেরিটরিকে যখন কোম্পানির শাসনে নিয়ে আসতে চাইলেন, তখন ওখানে অহোমরা কি করলো? তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলো। এটা হলো অহোম বিদ্রোহ। এরপর আমরা চুয়াড়, যেটা মেদিনীপুরের জঙ্গলমহলে ঘটেছিল। এই চুয়াড় বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন? এই চুয়াড় বিদ্রোহের নেতৃত্বে ছিলেন
জগন্নাথ সিং। কে? জগন্নাথ সিং। এই জগন্নাথ সিংয়ের বিরুদ্ধে সেখানে জগন্নাথ সিং নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল। এর কারণগুলো কি ছিল? খরা, ল্যান্ড রেভিনিউ বাড়িয়ে দেওয়া এবং অর্থনৈতিক অধঃপতন। এখানে এই জঙ্গলমহল, এখানে মেনলি বসবাস করত হো, মুন্ডা, সাঁওতাল, বিভিন্ন উপজাতিরা। জগন্নাথ সিংয়ের নেতৃত্বে হো এবং মুন্ডা যেসব ট্রাইবসরা ছিল ছোটনাগপুর ডিস্ট্রিক্টের, তারা অস্ত্র তুলে নিল হাতে। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। 1802 থেকে 22 সালের মধ্যে। এবং পরবর্তীকালে আবার 1831 সালে হয় এবং শেষ পর্যন্ত যুদ্ধটা হয়েছিল 1831। এবং পার্মানেন্ট সেটেলমেন্ট, যে পার্মানেন্ট তাদের সেটেলমেন্টটা হয়েছিল, পার্মানেন্ট জমিদারি বন্দোবস্ত কিন্তু না, এখানে পার্মানেন্ট সেটেলমেন্টে লাস্ট তাদের সেটেলমেন্ট হয়েছিল ওই জায়গাগুলোতে। এটা হচ্ছে আমাদের কি? চুয়াড় বিদ্রোহ। এরপর এই চুয়াড় বিদ্রোহ সম্পর্কে আরো কিছু, ঘাটশিলার যে জমিদার এই জগন্নাথ সিং, তিনি ছিলেন ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজাও ছিলেন। এই জঙ্গলমহলের যে মানুষগুলো আন্দোলন করেছিল, তাদের মেন জীবিকা কী ছিল? কৃষিকাজ এবং পশু পাখি কি করা? শিকার করা। এবং অনেক এই যে ট্রাইবসরা, এই যে উপজাতিরা, মেদিনীপুরের যে রানী শিরোমণির কী ছিলেন? পাইক। ঠিক আছে। এরপরে আমরা আসবো রামসি বিদ্রোহ, রামসি আপরাইজিং। কোথায় হয়েছিল এটা? এই রামসি উপজাতি বিদ্রোহ হয়েছিল সাতারাতে। এখানে নেতৃত্বে কে ছিলেন? চিতুর সিং। এখানে কারণ কি ছিল? ল্যান্ড রেভিনিউকে বাড়িয়ে দেওয়া এবং রেভিনিউ কালেকশনের মেথড নিয়ে তাদের প্রতিবাদ ছিল। কত সালে হয়েছিল? 1822 এবং 1825 থেকে 26। প্রথমবার হয়েছিল 22-এ এবং 25-26 দ্বিতীয়বার। খোন্দ আপরাইজিং, যেটা মেনলি হয়েছিল তামিলনাড়ু টু বেঙ্গল, যে পোর্শনটা তামিলনাড়ু থেকে বেঙ্গল পর্যন্ত এবং সেন্ট্রাল প্রভিন্সে, এখানে নেতৃত্ব দিয়েছিলেন চরকা বিষয়ী। এর পলিগার রিভোল্ট কোথায় হয়েছিল? বিভিন্ন জায়গাতে হয়েছিল। কুর্নুল, গঞ্জাম, বিশাখাপত্তনম। কত সালে? 1846-47 সালে। এবং গঞ্জামে একটু আগে শুরু হয়েছিল 35। এবং যদি বলা হয় পলিগার রিভোল্ট প্রথম শুরু হয়েছিল, সেটা অল্প কিন্তু বিস্তার লাভ করেনি 1799 খ্রিস্টাব্দে। এবং সেকেন্ড যেটা পলিগার রিভোল্ট, সেটাও কিন্তু বিস্তার লাভ করেনি 1800 খ্রিস্টাব্দে, যেটাকে বলে সাউথ ইন্ডিয়ান রিভেলিয়ন। কুকার রিভোল্ট কোথায় হয়েছিল? ওয়েস্টার্ন পাঞ্জাব, যেখানে নেতৃত্বে ছিলেন ভগৎ জহরমল এবং বাবা বলাক সিং। এর কারণ কি ছিল? সিখিজমের কে করাপ্ট প্র্যাকটিস and evolution of caste and similar discrimination and discouraging eating meat and taking drugs. তাদেরকে ড্রাগ নিতে বলা হতো, তাদেরকে মাংস খেতে বলা হতো, এদের বিরুদ্ধে। এটা কোথায় হয়েছিল? মেনলি কুকার রিভোল্ট, মেনলি ওয়েস্টার্ন পাঞ্জাবে। এরপর আসলো গডকরি। লোকেশন কোথায়? কোলাপুর। ইম্পর্টেন্ট জায়গা, কোলাপুরে হয়েছিল এটা। এবং এর নেতৃত্বে ছিল গডকরি নামে একটা উপজাতি। এরা এই ব্রিটিশ রেভিনিউ পলিসির বিরুদ্ধে সরাসরি সোচ্চার হয়ে প্রতিবাদ করেছিলেন এই গডকরিরা। এরপর আসবে খাসি আপরাইজিং, 1829 থেকে 32 সালের মধ্যে হয়েছিল। কোথায়? গারো পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলগুলোতে। নেতৃত্বে গিয়েছিলেন তিরাত সিং এবং গঙ্গা সিং। কারণ কি ছিল? ব্রিটিশরা চাইছিল ব্রহ্মপুত্র এবং সিলেটের মধ্যে রাস্তা তৈরি করতে, এবং এই জিনিসটাতেই তারা ফরেন পলিউশন বিদেশিদের পলিউশন দেখতে পেয়েছিল। এই জন্য এর বিরুদ্ধে তিরাত সিং এবং গঙ্গা সিংয়ের নেতৃত্বে খাসি আপরাইজিং বা খাসি বিদ্রোহ শুরু হয়েছিল। কত সালে? 29 থেকে 32 সালের মধ্যে। এবং 33 সালে মিলিটারি দিয়ে টোটালি এটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর কোল আপরাইজিং বা কোল বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? মেনলি রাঁচি, সিংভূম, হাজারিবাগ এবং ওয়েস্টার্ন পার্ট অফ মানভূম, এই জায়গাগুলোতে
কোল বিদ্রোহ শুরু হয় কত সালে? 1832, 1832 সালে। নেতৃত্বে কারা ছিলেন? বুদ্ধ ভকত, জোয়া ভকত, জিন্দ্রাই মানকি এবং সুই মুন্ডা। কারণ কি ছিল? কোম্পানির খাজনা বৃদ্ধি, আর কি? এবং যে কোল হেডম্যান মুন্ডা, তাদের যে জমিগুলো শিখ মুসলিম এদের মধ্যে প্রোভাইড করে দেওয়া, এগুলোর বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে তারা কি হয়েছিলেন? একত্রিত হয়েছিলেন। এবং ক্যাপ্টেন উইলকিন্সের নেতৃত্বে বিরাট ব্রিটিশ পুলিশ বাহিনী আদিবাসীদের এই বিদ্রোহকে দমন করে। এরপর আমরা আসবো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ মেনলি হয়েছিল সাঁওতাল পরগনাতে, যেগুলো বলা হয় বীরভূম, সিংভূম, হাজারিবাগ, ভাগলপুর এবং উড়িষ্যার মুঙ্গের এবং বিহারে। এই সময় গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড ডালহৌসি, 1855-56 সাল। এবং নেতৃত্বে কারা ছিলেন? সিধু, কানু, চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রমাণিক এবং দমন মাঝি। এবং সিধুকে 1885 সালে হত্যা করা হয় এবং কানুকে অ্যারেস্ট করা হয় 1856 সালে। এই সাঁওতাল বিদ্রোহ খেরোয়াল হুল নামে পরিচিত। এবং এই যে রাজমহল পাহাড় রিজিয়নটা এবং মুর্শিদাবাদের কিছুটা রিজিয়ন, তারা এই জায়গাটা বলতো দামিন ই কোহি। কি বলতো? দামিন ই কোহি। এই যে তাদের আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল ভাগনাডিহি গ্রাউন্ডে 30/6/1855 সালে। এবং পরবর্তীকালে কি করা হয়? সাঁওতাল পরগনা নামে একটা ডিস্ট্রিক্ট তৈরি করা হয়। কোথা থেকে? বীরভূমের কিছুটা পার্ট নিয়ে এবং ভাগলপুরের কিছুটা পার্ট নিয়ে কি করা হয়? একটা সাঁওতাল পরগনা নামে একটা জায়গা তৈরি করা হয়, একটা ডিস্ট্রিক্ট তৈরি করা হয়। এবং ব্রিটিশরা প্রায় প্রচুর সৈন্য নিয়ে 23,000 আদিবাসীকে হত্যা করে এবং 1856 সালে ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহকে এরা পুরোপুরিভাবে দমন করে দেয়। এবং এই সম্পর্কে বিখ্যাত ঐতিহাসিক সুপ্রকাশ রায় বলেছেন, সাঁওতাল বিদ্রোহ হলো মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ। সাঁওতাল বিদ্রোহ হলো মহাবিদ্রোহের ঠিক আগের অংশ। এবং প্রফেসর নরহরি কবিরাজ বলেছেন, প্রফেসর কি বলেছেন? একটা গণসংগ্রাম বলে অভিহিত বর্ণনা করেছেন। এরপর আমরা আসবো মুন্ডা রিভেলিয়ন। কোথায় কোথায় সংগঠিত হয়েছিল? বাংলা, বিহার এবং মধ্যপ্রদেশ। এই মুন্ডা বিদ্রোহের নেতাকে বিরসা মুন্ডা। এই মুন্ডা রিভেলিয়ন কি নামে পরিচিত? উলগুলান। কারণ কি ছিল? ইন্টারফারেন্স এন্ড এক্সপ্লয়টেশন অফ দ্য ট্রাইবাল পপুলেশন বাই ডিকুজ। ডিকুজ বলতে কাদের বোঝায়? ওরা ডিকুজ বলতো যারা বহিরাগত, আউটসাইডার, যেমন নতুন জমিদার, ঠিকাদার্স এবং মানি লেন্ডার্স, যারা এই মুন্ডাদের জয়েন্ট সেটেলমেন্টটাকে ডিস্ট্রয় করতে চাইছিল। তখন এদের বিরুদ্ধে গর্জে উঠলে মুন্ডারা। ক্লিয়ার? এটা গেলো আমাদের মুন্ডার বিদ্রোহ। তাছাড়াও আমাদের কিছু বিদ্রোহ আমরা পাই, যেমন বারাণসী বিদ্রোহ 1871 সালে হয়েছিল। কার নেতৃত্বে? চৈত সিংয়ের নেতৃত্বে। এই তখন এই বারাণসী ছিল অযোধ্যার নবাবের অধীনস্থ একটা জায়গা। কত সালে বারাণসী বিদ্রোহ হলো? 1871 সালে। পাইক বিদ্রোহ হয়েছিল উড়িষ্যাতে 1817 সালে। সেখানে নেতৃত্বে ছিলেন কে? বিদ্যাধর মহাপাত্র। তাছাড়া আমরা দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহ পাই 1875 সালের। 1875 সালে দাক্ষিণাত্য বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, যেখানে গ্রামের সাধারণ কৃষকরা কি করেছিলেন? এই জমি অধিগ্রহণ হচ্ছিল, যখন উচ্চ রাজস্ব নির্ধারণ হচ্ছিল, ট্যাক্স রেভিনিউ বেড়ে যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন গ্রামের সাধারণ কৃষকরা। এবং এটাই ছিল দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ। এবং তেভাগা আন্দোলন পরবর্তীকালে 1946 সালে যেটা হয়েছিল, কমিউনিস্ট নেতারা এর আন্দোলন, এটার নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনের কারণ কি ছিল? উৎপন্ন যেটা হবে তার 2/3 ভাগ চাষিদের চাই,
এর বিরুদ্ধে। এই বিদ্রোহের তেভাগা নামটা কি? তেভাগা চাই, 2-3 অংশ, আমাদের তেভাগা চাই। এই তেভাগা থেকে তেভাগা আন্দোলন 1846 খ্রিস্টাব্দে আমরা তেভাগা আন্দোলন পাই। এই গেল আমাদের ট্রাইবাল। তাছাড়া আমরা আগে যে বিদ্রোহগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সাম আমাদের যেগুলো আছে সেগুলোতে কাজে লাগবে। যদি আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ। আবার হয়তো পরবর্তী ক্লাসে কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির করব। ধন্যবাদ। থ্যাংক ইউ।